আসসালামু আলাইকুম। গল্পের নাম দুইজনাতেই। লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। পর্ব ২৪। শুক্রবার। সাক্ষ্য আজ বাসাতেই। সকাল থেকে বুকে টুকটাক জ্বালিয়ে পা বাড়িয়েছে সিঁড়ির দিকে। তারপর ছাদের কার্নিশে এসেই পা ঝুলিয়ে বসল ছাদের দোলনাটায়। দোলনাটা কথার জন্য বানিয়েছিল তাদের আব্বু। ছোটবেলা থেকে মা হারা এই মেয়েটাকে সাক্ষর আব্বু নিজের সবটুকু দিয়ে ভালোবাসার চেষ্টা করেছিল। ভাগ্নির অয়ত্ন হবে বলে এক প্রকার কথার দাদুর থেকে ঝগড়া ঝামেলা করেই নিয়ে এসেছিলেন মামা বাড়িতে। তারপর থেকে কথাকে যতটুকু সাধ্য আগলে নেওয়ার চেষ্টা করেছিলেন। সাক্ষ্য ভেবেই হাসল। কথাকে সাম্য ছাড়া মোটামুটি তাদের পরিবারের সবাই ভালোবাসায় মুড়িয়ে নিয়েছিল। সাক্ষ্য এসব ভেবেই দোলনাটায় দোল খেতে খেতেই বিড়বিড় করল। কথাবুড়ি কবে যেন বড় হয়ে গেল। কথাবুড়ির বান্ধবীটাও বড় হয়ে গেল। এক নিমিষে আমার বউ হয়ে গেল। আর এখন? এখন সে আমার ঘরে, আমার চোখের সামনে থাকে সারাটাক্ষণ। এত শান্তি কেন আম্মুর বান্ধবীর মেয়েটার কাছে? এইটুকু বলেই ঠোঁট কামড়ে হাসল সাক্ষ্য। নিজের চুলগুলো পেছনে ঠেলে দিয়েই চোখ বুঝে নির্বে। শুক্রবারে থলেভর্তি বাজার করা হয় সাক্ষ্যদের। বাজারগুলো সাক্ষর বাবাই করেছে। কিছুটা সময় আগেই সামনুকে দিয়ে পাঠিয়েছে। যার মধ্যে বিভিন্ন প্রকারের মাছ, মাংসসহ সবজি রয়েছে। দিতি তখন রান্নাঘরেই ছিল। টুকটাক সাহায্য করে দিচ্ছিল সাজিয়া আফরোজকে। অতঃপর বাজারগুলো আসা মাত্রই উনি থলে থেকে থেকে একে একে সব বাজার নিয়ে দেখতে দেখতেই কপাল কুঁচকাল। বাসায় সাহায্যকারী মানুষ আছে বলেই বাজার থেকে মাছ কাটানো হয় না। সাক্ষর আম্মুই নিষেধ করে মনমতো কাটাকাটি হয় না বলে। কিন্তু আজ দুদিন যাবত তো কাজে যে মেয়েটা সাহায্য করে সে মেয়েটাও আসেনি। তাই বিরক্ত হয়েই বলে উঠল, এত মাছ মুরগি কাটবেটা কে? আমি একা পারব? রাহাও তো আজ আসেনি। সাক্ষর আব্বুটাও না। দিতি শুনল। তাকিয়ে দেখল এক পলক। ততক্ষণে এসে দাঁড়ালেন সাক্ষর নানি। মুখ কুঁচকে উত্তর করলেন, ছেলে যখন বিয়ে করিয়েছিস ছেলের বউও করবে সাথে সাথে। সমস্যা কি? নাকি মাছ টাছ কাটতে পারে না এমন মেয়েকে বউ করে এনেছিস? দিতির মুখটা আচমকা চুপসে এল। সত্যিই তো। সে মাছ মাংস কাটাতে খুবই আনাড়ি। পারে না বললেই চলে। রান্না তাও কিছুটা পারলেও তো এসব তো পারে না। যদি এখন কাটতে বলে কি করে কাটবে সে? ছোটশ্বাস ফেলল সে। তারপর মুহূর্তেই সাক্ষর নানু দিতিকে উদ্দেশ্য করে বলে উঠল, কি গো নাতবু, পারবা না শাশুড়িকে সাহায্য করতে? নাকি পারো না মাছ কাটাকাটি? মায় এটা ও শিখায় নাই তোমারে? শেষ বাক্যটায় দিতির চোখমুখ কুঁচকে এল। সে জানে না এই ভদ্রমহিলার সাথে তার কি এমন শত্রুতা। নাকি কোনো কালের শত্রুতা। সবসময় এভাবে কেন কথা বলে উনি? যেন দিতিকে সহ্য করতে পারেন না উনি। দিতি হারতে চাইল না যেন। ফোঁস করে শ্বাস ফেলে বলল, একটু আধটু দেখিয়ে দিলে অবশ্যই পারব। সাজিয়া আম্মু একটু শিখিয়ে দিবে মাছ কাটাটা? আমি ঠিকই পারব, আম্মুকে বহুবার দেখেছি কাটতে। কিন্তু কখনো কাটা হয়নি বলে হয়তো একটু ভয় হচ্ছে। সাক্ষ্য নানি হেসে উঠলেন। মুখ ভেঙ্গিও বলে উঠল, সে কি? এত বড় দিঙ্গি মেয়ে হইছ অথচ মাছ কাটতে পারো না? ঠিক সময়ে বিয়ে করলে তো ৩-৪টা বাচ্চা মা হতা নাতবু, কয়দিন পর নাকি ভার্সিটি থেইকাও পয়রা বাইর হইয়া যাবা। আর মাছ কাটতে পারো না? অবশ্য তোমার মায়ে ও আছিল তেমন। কামকাজ কি বা মেয়েরে শিখাইব? নিজেই তো মনে হয় পারে না। কামকাজ পারে না বইলাই তো গ্রামের সংসার রাইখা শহরে চইলা আসছিল। দিতির এই পর্যায়ে চোখজোড়া লাল হয়ে উঠল রাগে। বোধহয় অতিরিক্ত কান্নায় চোখজোড়া টলমল ও করল। কেন তার মাকেও টানা হয় কথায় কথায়? শুধু দিতিকে বললেও তো হতো। হতো না? সাজি আম্মুও তো শুধু শুনল, কিচ্ছু বলল না। দিতি দীর্ঘশ্বাস ফেল। একপাশে বটি নিয়ে বসেই বলে উঠল, আমার আম্মু সবই পারে নানু। ছোট থেকে আমার সবকিছু আমার আম্মু একা হাতে সামলেছে। কেউ সামলায়নি, কেউ সাহায্য করেনি। আমার আম্মু একাই সংসারের সব করত, জব করত, আমায় মানুষ করেছে। আমার আম্মু কি পারে না তা নিয়ে কথা বলবেন না দয়া করে। সাক্ষর মা এই পর্যায়ে কথা বলল, দিতি তোকে কাটতে হবে না, যা। তুই এমনিও পারবি না আম্মু, আরও কাজ নষ্ট করবি হয়তো। দিতির এবার জেদি জন্মাল যেন। পারবে না কেন সে? শিখিয়ে দিলে অবশ্যই পারবে।
ওভাবেই জানাল। পারব সাজিয়া আম্মু, তুমি শুধু দেখিয়ে দাও। দিতি এতটা অপদার্থ নয় যে দেখিয়ে দিলেও পারবে না আম্মু। সাজিয়া আফরোজ এবারে বসলে দিতির পাশেই। বটিতে নিজে মাছ কাটার পাশাপাশি দিতিকেও দেখিয়ে দিলেন মাছ কাটা। অপরিপক্ব হাতে দিতি বেশ চেষ্টা করেছে সুন্দর করে কাটার জন্য। অতঃপর কাটল ও। মাছের আষ্টে গন্ধ শরীরে মেখে আছে মনে হলেও দিতি সরল না। বাড়িয়ে দেখাল। হয়েছে সাজিয়া আম্মু? পেরেছি। সাজিয়া আফরোজ দেখলেন। প্রশংসা করে শুধালেন। এই তো। খুব হয়েছে। আরও পারবি কাটতে কাটতে। দিতি হাসল। পরবর্তী মাছগুলোও কাটল মনোযোগ দিয়ে। পাশে তখন এসে বসলেন স্বাক্ষর নানু মাছ কাটা দেখে বললেন। এ কি? দেখিয়ে দেওয়ার পরও তো সুন্দর হয়নি মাছ কাটা। সত্যিই তোমার মা তোমারে খাইয়ে পরিয়ে বড় করেছেই কেবল। এর চাইতে তো আমাদের কনাই ভালো পারত। দিতি চাইল। কারোর সাথে তার তুলনা তার সহ্য হয় না। তাও কণার সাথে? দিতির আন্দাজ মতে স্বাক্ষর নানু সম্ভবত কণাকে মাত্রাতিরিক্ত ভালোবাসেন বলেই দিতিকে সহ্য করতে পারেন না। এই যেমন দিতির সাথে কণার এই নিয়ে বহুবার কথা কাটাকাটি হয়েছে। বহুবার দুইজন দুইজনকে সহ্য করতে পারছে না এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আর ওসব থেকেই সম্ভবত দিতিকে উনি সহ্যই করতে পারেন না। দিতি ফোঁস করে শ্বাস ফেলে জবাব দিল। তাহলে বরং কণাকে ডাকুন নানু। বসে বসে মুভিই তো দেখছে। এর চেয়ে বরং কয়েকটা মাছ কেটে দিলে ভালো নয়? স্বাক্ষর আম্মু এবারে বলে উঠল। উহু দিতি। এভাবে বলতে নেই আম্মু। কণা তো আমাদের বাসায় অতিথি তাই না? ও কেন করবে? দিতি এক পলক তাকাল কেবল। কণাকে একটু বলাতেই সাজি আম্মু কথা বলল অথচ তাকে যে এত কিছু বলল একবারও কিছু বলল না। দিতির অভিমান হল যেন। এক মুহূর্তের জন্য মনে হল সাজিয়া আফরোজ কণাকেই খুব খুব ভালোবাসে বাকিদের বাসেনি না বোধ হয়। এবারে স্বাক্ষর নানু বলল। তাই তো আমার নাতনি কেন কেবে হ্যাঁ? বউ হয়েছ তুমি। কাজ ও তো তুমিই করবে। যদি কাজকর্ম নাই পারো তাই তিরিং বিরিং করে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছিলে কেন? দিতি জবাবে হেসে বলল। আমার আম্মু বুঝে উঠেনি এত তাড়াতাড়ি আনুষ্ঠানিক বিয়েটা হবে। নয়তো সবই শিখিয়ে পড়িয়ে পাঠাত। এর পরবর্তীতে দিতি আর একটা জবাবও করল না। চুপচাপ মাছ কাটল। কিন্তু সমস্যা হলো তখন যখন মাছ কাটা শেষে মাংস কাটার সময় হল। কখনো মাংস না কাটা দিতি প্রথমবারের মতো মাংস কাটতে গিয়েই হাত কেটে ফেল। আচমকায় বটির ধারালো অংশতে হাত কাটায় বেশ জঘন্যভাবেই কাটল হাতটা। সঙ্গে সঙ্গেই চিনচিনে এত যন্ত্রণার সাথে হাত দিয়ে বইল লাল রক্তের ধারা। দিতি মুখ চোখ কুঁচকে হাত ঝাড়া দিল। যন্ত্রণা করছে কেমন? স্বাক্ষর আম্মু ততক্ষণে আতঙ্কিত হয়ে দিতির হাতটা তুলে ধরলেন। মুখ চোখ কুঁচকে ভীত হয়ে বললেন। কি করলি আম্মু? কি করলি? ইস! কিভাবে কাটছিলি বলতো? হাতটা কেটে যে সর্বনাশ হয়ে গেল। দিতির চোখ জোড়া টলমলে হয়ে এল কেমন। হাতের উপর বয়ে যাওয়া তোর রক্তগুলোর দিকে চেয়ে কান্না আটকানোর খুব চেষ্টা করল বোধ হয়। ঠিক তখনই সাম্য দেখল। এক মুহূর্তেই লাফিয়ে আসতে আসতে ভাইকে কল দিয়ে বলল। নিচে আসো ভাইয়া। দিতুর হাতের তো সাংঘাতিক অবস্থা। এইটুকু বলেই ফের ফোনটা সে পকেটে পুরল। সাক্ষ্য তখনও ছাদেই। আচমকায় কল আসা এবং কথাগুলোর অর্থ না বুঝে ভ্রু জোড়া কুচকে নিয়ে পা বাড়াল দ্রুতই। অতঃপর এসেই দেখল সামনে বটি, কাটা মাছ এবং মাংস। সাক্ষ্য মাছের গন্ধ সহ্য করতে পারে না। বমি আসে তার। তাই কখনো বাজারেও যাওয়া হয়নি। দূরেই থাকত মাছের গন্ধ থেকে। অথচ সে সাক্ষ্যই এই মাছের গন্ধের মধ্যেই রান্নাঘরের ফ্লোরটায় লেপ্টে বসল। দিতির হাতটা এক মুহূর্তেই দুই হাতে নিয়ে বলে উঠল। কে বলেছে বটি নিয়ে বসতে হ্যাঁ? কে বলেছে? বেশি পণ্ডিতি না করলে হয় না দিতি? এখন যে এতটা হাত কাটল। কেন বসেছিলেন বটি নিয়ে? শেষের বাক্যটা সামান্য চাপা আর গম্ভীর শোনাল যেন। যেন চাপা ধমক দিল। দিতি বোধহয় কেঁদেই ফেলবে। তবুও সামলে নিয়ে উত্তর দেওয়ার আগেই স্বাক্ষর নানু বলে উঠল। আমি বলেছি কাটতে। কেন? তোমার বুকি মানুষ না? মেয়েমানুষ হয়ে শ্বশুরবাড়িতে মাছ কাটবে এটাই তো স্বাভাবিক। তাও ভালো পারলে তো। কাটছে কোনরকম। সাক্ষ্য চাইল এক পলক নানুর দিকে। দিতির রক্তে লাল হয়ে যাওয়া হাতটার দিকে একবার চেয়েই উত্তর দিল।
নানু, একটু বেশি হীন মানসিকতার পরিচয় দিচ্ছ না তুমি আজকাল? একটা সামান্য কথার জন্য তুমি হুট করে এমন বদলে যাও কি করে? উনার হাত কেটেছে, দেখছ নিশ্চয়। তবুও এই সময়ে তুমি যেভাবে কথা বলছ মনে হচ্ছে উনাকে এই বাড়িতে আনাই হয়েছে মাছ কাটানোর জন্য, মাংস কাটানোর জন্য। তাই না? এইটুকু বলেই সাক্ষ্য একবার চোখ বুঝল। দিতির টলমল করতে থাকা চোখজোড়া তার চোখের আড়াল হয়নি। এমন না যে সে খেয়াল করেনি, বরং চোখজোড়ার দিকে চেয়েই তার বুকের ভেতরটা অস্থির হচ্ছে। কেমন দমবন্ধ লাগছে সে দমবন্ধ অনুভূতি নিয়েই সাক্ষ্য মায়ের দিকে চাইল। বলল, বেশিই যদি মাছ কাটানোর প্রয়োজন হতো আমাকে বলতে আম্মু। বাজার থেকে কাটিয়ে আনাতাম। নয়তো রাহাকে না হয় এক্সট্রা টাকা দিয়ে মাছগুলো কেটে দিয়ে যেতে বলতাম। তবুও সমস্যা হলে আমায় বলতে। আমি যা পারতাম কেটে দিতাম আম্মু। কিন্তু তবুও তোমার বান্ধবীর মেয়ের হাত কাটতে দিতাম না। এইটুকু বলেই থামল সাক্ষ্য। একটা শ্বাস ফেলে পর মুহূর্তেই আচমকা মাছের আষ্টে গন্ধস্মেতি দিতিকে কোলে তুলল। পা বাড়িয়ে রুমে গেল কয়েক মুহূর্তেই। অতঃপে পরিষ্কার বিছানাটায় দিতিকে বসাতে নিতেই দিতি আপত্তি করল। বলে উঠল, আমার গায়ে মাছের গন্ধ সাক্ষ্য। মাছের ময়লাও আছে হয়তোবা। বিছানা ময়লা হবে। সাক্ষর মুখটা টানটান। মুখ শক্ত রেখে চেয়েই উত্তর করল, হোক। ঠিক পর মুহূর্তেই দিতিকে বিছানায় বসাল। মাছের আষ্টে গন্ধে সাক্ষর অন্য সময় পেট উগরে আসলেও আজ আসল না। বরং সময় নিয়ে বউয়ের হাত পরিষ্কার করিয়ে ব্যান্ডেজ করে দিল। অতঃপর সে মাছের আষ্টে গন্ধস্মেত মেয়েটার হাতেই একটা চুমু এঁকে গলায় বলল, যেটা পারেন না সেটা করতে যাবে দিতি। মনে থাকবে? ছোট বাচ্চার মতোই থাকবে। আপনি আপনি বলি বলে নিজেকে খুব বেশি বড় ভাববে না, ওকে? নেক্সট টাইম আগ বাড়িয়ে হাত কাটলে, হাত পুরালে সোজা বেলকনি থেকে নিচে ফেলে দিব আমি। দিতি চাইল ফ্যালফ্যাল করে। তুমি করে বলছে সাক্ষ্য? বাহ! ওভাবে শুনতেই সাক্ষ্য ফের আবার রাগ রাগ মুখ করে বলল, শুনতে পেয়েছেন কি বলেছি? দিতি মাথা নাড়িয়ে জানাল, পেয়েছি। গুড। মাথায় থাকে যেন। বলেই সাক্ষ্য পা বাড়াতে নিয়েও বাড়াল না। ফের ঘাড় ঘুরিয়ে বলল, যান, হাতটা না ভিজিয়েই গোসল সেরে আসুন। আমি বিছানা চাদর বদলে নিচ্ছি। এসে ঘুম দিবেন। তারপর বিকালে আম্মুর কাছ থেকে ঘুরে আসবেন। আম্মু? হ্যাঁ, আমার আম্মুর বান্ধবী। দিতি বোধহয় খুশি হল। সাক্ষ্য হুটহাটি তাকে তার মায়ের কাছে নিয়ে যায়। ঘুরিয়ে আনে। আবার কখনো বা অবাধ্য দিতি মায়ের কাছে থেকেই যায়। দিতি খুশি হয়েই পা বাড়াল। যেতে যেতে বলল, আজ গেলে 2 মাস পর ফিরব। একেবারে সংসারী মেয়ে হয়ে আবার ফিরব। সাক্ষ্য ভ্রু বাঁকায়। জবাব দিল, দরকার নেই। আমার বউ যথেষ্ট সংসারী। বেশি সংসারী হলে আবার আমাকে রেখে সংসার নিয়েই ব্যস্ত থাকবে। আপনাকে তো এমনিতেও পাত্তা দিই না। সাক্ষ্যই বাঁকা হাসল। বলল, জি, সেটা আমি বুঝে নিব। সমস্যা নেই। দিতি একটু পরেই ওয়াশরুমে গেল। গোসল সারল। অতঃপর গোসল শেষেই তার মনে পড়ল যে সে জামা কাপড় নিয়ে যায়নি। দিতি হতাশ হল। পরনের ভোজা জামাটার দিকে একবার চেয়েই ডাক দিল, শুনছেন? আছেন আপনি? সাক্ষ্য প্রায় সঙ্গে সঙ্গেই দরজার এপাশ থেকে উত্তর করল, জিবি, দরজার এপাশেই দাঁড়িয়ে আছি। দিতি দরজা মেলে মুখটা এগিয়ে দেখল সাক্ষ্যকে। বলল, আমার জামা কাপড় লাগবে। আনিনি। সাক্ষ্য ভ্রু কুঁচকে বলল, তো নেননি কেন? নিষেধ করেছি আমি? আপনি নিষেধ করলে আমি শুনতাম নাকি? না শুনলে নিয়ে যেতেন। আমাকে বলছেন কেন? সাক্ষর দায়সারা ভাব দেখে দিতি রেগে তাকাল। উত্তর করল, আপনাকে বলছি ঘরে আপনি আছেন তাই। আমি ভেজা জামা নিয়ে ঘরে আসব। সাক্ষ্য আড়ালেই বাঁকা হাসল। জবাবে বলল, আসুন। না করেছি? ফ্লোরে পানি গড়াবে। এর চেয়ে ভালো জামা কাপড় দিয়ে যান। সাক্ষ্য ততক্ষণে আলমারির সামনে এসে দাঁড়িয়েছে। আলমারি মেলে হাতে জামাকাপড় নিতে নিতে বলল, জামাকাপড় দিয়ে গেলে আমার লাভ কি হবে? পারলাম না দিতে। দিতি রাগে লাল হয়ে বলল, ওকে ফাইন। ভেজা শরীরেই অপেক্ষা করব। জ্বর নামলে আম্মুকে বলব আপনার কারণে জ্বর হয়েছে।
আপনার কারণে অসুখ হয়েছে কি? দিতি বাকিটা বলতে পারল না। তার আগেই সাক্ষ্য হাজির হল তার সামনে। দরজা চিপায় বাড়িয়ে রাখা ভেজা মুখটার দিকে চেয়ে হেসে ফেল কেমন। অতঃপর হাতের কাপড়গুলো এগিয়ে ধরে ভ্রু বাঁকিয়ে বলল, বড্ড বেশি থ্রেড দেওয়া শিখছেন ম্যাম। আমি থ্রেড দেওয়া শুরু করলে কিন্তু বাধ্য বউ হয়ে যাবেন আপনি। তখন আর এমন ঝগড়া করতে পারবেনই না। তাই না কি? দিয়ে দেখান দেখি থ্রেড। সাক্ষ্য বাঁকা হাসে। হুট করে ধীরে এক পা বাড়িয়ে এগোতে নিয়ে বলল, হাত কেটেছে না আপনার? ড্রেস চেঞ্জ করা মুশকিল হবে না? আমি বরং সাক্ষ্যই প্রায় ওয়াশরুমের ভেতরেই ডান পাটা রেখে দিয়েছিল। দিতি ততক্ষণে ঠেলে পাটা বের করেই আঙ্গুল উচাল বলল, খবরদার বলছি। পা বাড়িয়ে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করলে মামলা দিয়ে দিব মিস্টার। পরপরই দিতি দরজা লাগাল দপাস করে। সাক্ষ্য ততক্ষণে মুচকি হাসল। গলা উঁচিয়ে বলল, প্রাইভেসি লঙ্ঘন হয়নি শিওর মিসেস দিতিকা তাসনিম? ভেবেচিন্তে বলুন মিস্টার আর মিসেসের মাঝে প্রাইভেসিটা কি ওপাশ থেকে দিতির উত্তর এল, আপনার মাথা। আজ সাক্ষ্যর জন্মদিন। বিয়ের প্রায় দুটো মাস হাসি খুনসুটি ঝগড়ায় কাটিয়ে দেওয়ার পর দিতি আজ আয়োজন করে সাক্ষ্যর জন্য কেক বানিয়েছে। যে সাক্ষ্যকে সরাসরি ভালোবাসেই না এমন ভাব দেখায় তার জন্য কেক বানিয়েছে, সারাটা দিন ব্যয় করে। ঘুরে ঘুরে কিয়ান আর সাদাবের সাহায্যে শপিং করেছে একগাদা। কিয়ান আর সাদাব নিজেরাও চিন্তিত এই মেয়ে এত শপিং দিয়ে করবেটা কি অথচ তাদের বান্ধবী যে গোপনে সংসার পেতে ফেলেছে তা তো তাদের অজানা। দিতিপ্রীতটা গিফটবক্স সুন্দর করে সাজিয়েই আলমারিতে রেখেছে। অতঃপর কেক বানানো শেষ হতেই বিকাল বেলায় গেল গোসল করতে। বেশ সময় নিয়ে গোসল সেরে যখন দিতি ফের রুমের বাইরে এল ঠিক তখনই দেখা গেল তার এত কষ্টের বানানো কেকটা কণার কাছে। চুরি দিয়ে পিস করে করে খাচ্ছে আরাম করে। কণা আজই এসেছিল অবশ্য। স্বাক্ষর নানু এসেছিল 1 সপ্তাহ আগে। দিতি চেয়ে দেখল নিজের কেকের হালটা। সাজিয়ে আফরোজ নিজেও তো দেখল দিতি কত কষ্ট করে বানাল কেকটা। আনারি হাতে কত চেষ্টার পর সফল হয়েছিল। অথচ সে কষ্টের ফলের এরূপ দশা দেখে রাগে নাক চোখ লাল হল তার। কণা তখন শেষ পিসটা মুখে তুলতে গিয়েই দিতির দিকে চাইল। হেসে বলল, কেক খাবে দিতি ভাবি? বেশ মজা। তুমি বানিয়েছ নাকি? জানো, তুমি বানিয়েছ শুনেই খেয়ে নিয়েছি পুরোটা। দিতির রাগ হল। রাগে জেদে চোখজোড়া কেমন টলমল করল মেয়েটার। কণা যে ইচ্ছে করেই এটা করেছে তা তার মুখভঙ্গিতেই স্পষ্ট। এই যে হাসছে এই হাসিতেও বোঝা যাচ্ছে। দিতি এগিয়ে বলল, কেন খেলে কণা? কেকের উপরের লেখা দেখনি তুমি, নাকি ওটাও চোখে পড়েনি? পড়েছে। ধরে নাও পড়েছে বলেই খেয়ে ভ্যানিশ করে দিলাম কেকটা। দিতি এই পর্যায়ে আর রাগটা কন্ট্রোল করতে পারল না। রাগে যখন হাত পা নিষ্পিস করল তখনই আঙ্গুল উঁচিয়ে বলে উঠল, কি চাও কণা? সাক্ষ্যকে চাও? সরাসরি বলো, একটা বিবাহিত পুরুষের প্রতি এত ইন্টারেস্টেড কেন তুমি? সত্যিই পেতে চাও তাকে? কণা হাসল যেন। উত্তরে দায়সারা ভাবে বলল, পেতে চাই না, তবে আমাকে রিজেক্ট করেছে এই রাগে তোমাদের সুখীও দেখতে পারছি না দিতি ভাবি। তুমি জানি সবাই আমাকে মাথায় তুলে রাখে। সবাই? সেখানে আমায় রিজেক্ট করা, তাও তোমার জন্য? বেশি অপমান না বলো? এই জন্যই কেকটা ফিনিশ করলাম। মজাই হয়েছে কিন্তু। বেশ ভালো বানাও তো কেকটা। কণার মুখে হাসি স্পষ্ট। দিতি সে হাসিটা এবার আর সহ্য করতে পারল না। কত কষ্ট করে বানিয়েছিল সে। কত চেষ্টার পর। রাগ জেদ সমস্ত কিছু সামাল দিতে না পেরে যখন হাত নিষ্পিস করে উঠল ঠিক তখনই দিতি সজোরে একটা চড় বসাল কণার গালে। দাঁতে দাঁত চেপে শুধাল, খুব বেশিই বেহায়ার মতো আচরণ করো তুমি কণা। কারোর বিয়েতে একই রকম পোশাক চুজ করা, একই রকম পোশাক পরা, বিবাহিত ছেলের আশপাশে ঘুরঘর করা। এসব কি জানো? সস্তা বেহায়াপনা কণা। তুমি খুব সুন্দর বুঝেছ। দেখতে ছোট্ট মতো একটা পুতুল লাগে তোমায়। তুমি চাইলেই এমন কতশত ভালো ছেলে হাজির হবে তোমার জন্য। অথচ তুমি পড়ে আছো একটা বিবাহিত পুরুষের পেছনে। লজ্জা করে না? কণার চোখজোড়া বোধহয় রাগে লাল হয়ে উঠল। ফোসফাস শ্বাস ফেলেই বলে উঠল, না লজ্জা করে না। তোমার আগে আমি ছিলাম বুঝেছ। আমি দয়া করেছি বলেই তুমি সাক্ষ্য ভাইয়ার বউ হতে পেরেছ। আমি সরেছি বলেই পেরেছ বুঝলে।
আমি না সরলে পারতে না। কিছুতেই পারতে না। এই যে বর্বর কথা বলছো এসব বলতে পারতে না, দিতি হাসল মৃদু। বলল। তাই না কি? তুমি সরেছ বলেই আসতে পেরেছি। হাস্যকর। মানুষের সম্পর্কে তৃতীয় ব্যক্তি হয়ে ঘুরঘুর করো, লজ্জা করে না? আর তুমি বলছো তুমি সরে গিয়েছিলে? তৃতীয় ব্যক্তি তুমি। তুমি তুমিই পরে এসেছ বুঝলে? আমি নই। আমাদের বিয়ে ঠিক ছিল আরও আগে থেকে। বহু আগে থেকে। তোমার সাথে এই কয়টা মাস আগেই বিয়ে ঠিক হলো, তারপর আকদ হলো। বুঝেছ? আমাকে নিয়ে কথা বলতে ভেবে বলবে। ভেবে? মাইন্ড ইটকে। কথাগুলো কণা আক্রমণাত্মক হয়েই চেঁচিয়ে বলল। তাকে কখনো কেউ মারেনি। কেউ না। সেখানে দিতি তাকে চড় মেরেছে। মানতে পারবে সে? দিতি ততক্ষণে হেসে বলল। গলা নামিয়ে কথা বলো কণা। কত বছর আগে বিয়ে ঠিক ছিল তা আমি জানতে চাইছি না। কিন্তু এখন যেহেতু উনার স্ত্রী আছে তোমার উচিত একটা বিবাহিত পুরুষের পেছনে ঘুরঘুর না করা। যদি লজ্জাশ্রম থাকে এরপর তুমি সাক্ষ্য এহসানের পেছনে সামনে পাশে কোথাও ঘুরঘুর করবে না। যদি লজ্জাশরম থাকে তাহলে তুমি উনার ত্রিসীমানায় আসবে না আজকের পর। বুঝেছ? অপমানে রাগে জেদে কেঁদে ফেল কণা। নিজের বাম হাতের অনামিকা আঙ্গুলে থাকা রিংটা দেখাল সরাসরি। জোর খাটিয়ে বলল। চুপ, একদম চুপ। রিংটা দেখছ তুমি? এই রিংটা সাক্ষ্য ভাইয়া আর আমার বিয়ের জন্য পরানো রিং। তুমি জানো না তুমি আসার বহু বছর আগে থেকে আমাদের বিয়ে ঠিক ছিল। ছোটবেলা থেকে আমি যদি না সরতাম তাহলে তুমি কিভাবে আসতে হু? কিভাবে? দিতি বোধহয় কিঞ্চিৎ বিস্ময় নিয়ে চাইল। কথার কাছে শুনেছিল কণা সাক্ষ্যকে পছন্দ করে। দু-একদিন নয়, কিশোরী বয়সের শুরু থেকেই। সে যেমন কথাকে দিয়ে সাক্ষ্যর খোঁজখবর নিত, ঠিক তেমনি কণাও সাম্যর মাধ্যমে সাক্ষ্যর খোঁজখবর নিত। ভালোবাসত। দিতি ফোঁস করে শ্বাস ফেলেই রিংটার দিকে চেয়ে হুট করে বলল, এঙ্গেজমেন্ট হয়েছিল তোমাদের? এক প্রকার হয়েছিলেই। এ পর্যায়ে দিতির বিস্ময় বিস্তৃত হল। ফ্যালফ্যাল করে চেয়ে থাকতেই ওখানে হাজির হল সাজিয়া আফরোজ। কণাকে ওভাবে কাঁদতে দেখেই দ্রুত এগিয়ে এলেন উনি। দ্রুত জানতে চাইলেন কি হয়েছে। কণাও এবারে ফুফিকে পেয়ে দ্রুতই গিয়ে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে আবেগী কণ্ঠে জিজ্ঞেস করল। ফুফি, তোমার বাসায় আমি আর আসব না? আসব না ফুফি? সাক্ষ্য ভাইয়ার আশপাশেও আসব না? ভাবি বলেছে না আসতে। বলেছে আজকের পর ভাইয়ার ত্রিসীমানায় ও না থাকতে। ফুফি, তুমি বলো। কে তৃতীয় ব্যক্তি? কে? আমি? আমি তৃতীয় ব্যক্তি ফুফি? বলো উ। কণা কাঁদতে কাঁদতে ইতোমধ্যেই হেঁচকি উঠে গেছে মেয়েটার। কান্নায় চোখমুখ লাল হয়ে উঠেছে। সাজিয়া আফরোজ ওর সে রূপ দেখে অস্থির হলেন। ছটফট করে অস্থির গলায় বললেন। না না, আম্মু। কে বলেছে? কে বলেছে তুই তৃতীয় ব্যক্তি? কে বলেছে তুই ফুফির বাসায় আসতে পারবি না? তুই তো ফুফির একটা মাত্র মেয়ে। ফুফি ভালোবাসি তো আম্মু। কাঁদিস না। কণা ওভাবেই কেঁদে গেল। বোধহয় জীবনে কখনো কেউ হাত তুলেনি বলেই তার কান্নাটা সে দমাতে পারছে না। কাঁদতে কাঁদতে নেতিয়ে যাচ্ছে মেয়েটা। গালে হাত দিয়ে ও রাগ জেদ নিয়েই বলল। আমিই তো ছিলাম প্রথমে, তাই ফুফি? আমার সাথেই তো সাক্ষ্য ভাইয়ার বিয়ের কথা ছিল বলো। তোমার ইচ্ছে ছিল তো আমায় বু করে আনার? তাই না ফুফি? বলো না। হ্যাঁ হ্যাঁ আম্মু। তোমাকেই বু করে আনার ইচ্ছে ছিল। তোমাকেই আমার ঘরের বু করে তোলার ইচ্ছা ছিল আম্মু। কাঁদে না আম্মু। থামাও না কান্নাটা আম্মু। কণা কান্না থামায় না। ফের কাঁদতে কাঁদতে বলে। সাম্য ভাইও তো চেয়েছিল আমি সাক্ষ্য ভাইয়ার বউ হয়ে আসি বলো। চেয়েছিল তো? তোমরা সবাই তো চেয়েছিলে আমি সাক্ষ্য ভাইয়ার বউ হই। তাই না ফুফি? বলো, তাই না? হ্যাঁ হ্যাঁ, খুব করে চেয়েছিলাম আম্মু। খুব করে চেয়েছিলাম তুমি আমার ঘরে বউ হয়ে আসো, সবাই চেয়েছিলাম, সবাই। এবার কাঁদে না আম্মু। দিতি শুধু বিস্ময় নিয়ে চেয়ে থাকল। হৃদপিণ্ড থমকে যাচ্ছে তার। তাহলে কি তৃতীয় ব্যক্তিটা সেই ছিল? সেই ভুলক্রমে চলে এসেছে ওদের দুইজনের মধ্যে? এই জন্যই কি সাক্ষ্যই প্রথমে আগদে রাজি হয়নি? আগদের পরেও এতগুলা দিন এমন দায়সারা ভাবেছিল কি এই জন্যই? দিতি বুঝে না। শুধু চোখ টলমল করে মেয়েটার। দমবন্ধ হয়ে আসে। কণা ফের বলল।
আমায় কেউ কখনো মারেনি ফুফি। কেউ মারেনি। কেউ না, সে আমি মার খেয়েছি। কার জন্য? সাক্ষ্য ভাইয়ার জন্য। কিসের জন্য মার খেয়েছি? সাক্ষ্য ভাইয়ার পেছনে ঘুরঘর করার জন্য, এ বাসায় আসার জন্য, কারোর সম্পর্কে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকে পড়ার জন্য। ফুপি, ফুপি, আমায় কখনো কেউ মারেনি। কেউ না। সে আমিই কার হাতে মার খেলাম? 2 দিনের একটা মেয়ের কাছে আমি থাপ্পড় খেলাম। আমি আর আসব না ফুফি। তোমাদের বাসায় আর আসব না ফুফি। কথাগুলো স্বাক্ষর নানু নিজেও শুনল। সাজিয়া আফরোজও শুনল। বিষয় নিয়ে চাইতেই কণা ততক্ষণে অভিযোগ পুষে দৌড় দিল সদর দরজার দিকে। দিতি তখনও বিস্ময় নিয়ে চেয়ে আছে। সাজিয়া আফরোজ তখন সামনে এসে দাঁড়ালেন। কণাকে অত্যাধিক ভালোবাসেন বলেই হয়তো দিতির টলমল করা চোখজোড়া উনি খেয়ালই করলেন না। শুধালেন, সত্যিই কি কণাকে মেরেছিস দিতি? হাত তুলেছিস আম্মু? তুলেছি। দিতির কণ্ঠটা শীতল শোনাল। কিন্তু কণ্ঠটা খেয়াল না করে সাজিয়া আফরোজ বোধহয় খালি উত্তরটাই শুনলেন। রাগে বলল, সত্যিই তুলেছিস? কি করে পারলি দিতি? কি করে পারলি ওই বাচ্চা মেয়েটাকে মারতে? কি পিচ্চিমত চেহারা! মারতে ইচ্ছে হলো তোর? শোন দিতি, তুই যে কারণে মারলি না, তা ভিত্তিহীন। কণা তোদের সম্পর্কে তৃতীয় ব্যক্তি নয়। কোনোভাবেই না। ওর সাথেই স্বাক্ষর বিয়ের কথা ছিল। ওর সাথেই প্রথমে বিয়ে ঠিক ছিল। ওকে বউ করে আনারই স্বপ্ন দেখেছিলাম প্রথমে। মেয়েটার অনুভূতি সরতে একটু তো সময় লাগবে বল? তুই তো বুঝিয়ে বলতে পারতি আম্মু। পারতি না? কেন মারলি বল? কেন ওকে এ বাড়ি আসতে নিষেধ করলি হু? কথাগুলো বলেই সাজিয়া আফরোজ দ্রুত পা বাড়াল। হন্তদন্ত হয়ে ছুটলেন সদর দরজার দিকে। না জানি রাগী জেদি মেয়েটা রাগে কি করে বসে। সাজিয়া আফরোজ ছুটতে ছুটতেই নিচে গেইটের কাছাকাছি দেখলেন সাক্ষ্য সবে ফিরছর। সঙ্গে সঙ্গে সাক্ষ্যকেও নিলেন সাথে। বললেন কণাকে খুঁজে দিতে। দিতি পাথরের মতো জমে রইল যেন। হ্যাঁ, সে সাক্ষ্যকে ভালোবাসত, বাসে এবং বাসবেও, কিন্তু তাই বলে কারোর বদলে সাক্ষ্যর জীবনে আসতে চায়নি সে। যেখানে সাক্ষ্যর পুরো পরিবার রাজি ছিল সেখানে দিতির অনাকাঙ্ক্ষিত আগমনটা মানাচ্ছে। দিতি বুঝে না। তবে কান্না পাচ্ছে তার। প্রচুর কান্না পাচ্ছে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালাতেই পাশ থেকে শুনতে পেল নানুর কণ্ঠস্বর, একে তো মায়ে আমার নাতিটার কপালে এই মেয়েরে গছিয়ে দিয়েছে, তার উপর এই মেয়ের এত অহংকার আসে কিভাবে হু? প্রথমে তো আমার নাতনিটাই বউ হওয়ার কথা ছিল। সবাই তো রাজি ছিল। কিন্তু পরে এর মাই সব পাল্টাল। আমার নাতি তো রাজিও ছিল এই মাইয়ারে বিয়ে করতে। তবুও করছে। না পারতেই করছে অনুরোধ রাখতে। আর এখন এই মেয়ের ভাব কি? এই জন্যই বারবার বলছিলাম ভাঙা সংসারের মেয়ে না আনতে। মাই সংসার করতে পারেনি, মেয়ে আর কিভাবে পারবে হু? দিতির গলা কাঁপে। নিজের কেমন যেন আহত সৈনিকের মতো বোধ হল, যার পায়ের নিচে মাটি নেই। দিতি শুকনো ঢোক গিলে কান্না আটকায়। বলে, অনুরোধ রাখতে? আমার আম্মু অনুরোধ করেছিল নানু। আর আর ভাঙা সংসার মানে? ভাঙা সংসার বললেন কেন নানু? উনি মুখ ভেঙালেন। জানালেন, তো ভাঙা সংসার রে, ভাঙা সংসার বলব না তো কি বলবো? তোমার আম্মা আব্বায় সংসার করতে পারছে হু? তোমারে পেটে নিয়াই তোমার মায় চইলা আসছিল বুঝছ? তোমার বাপের সংসার করে নাই এরপর আর। না তো শ্বশুরবাড়িতে ফিইরা গেছে। তুমি আর কেমন হবা বলো? মা যেমন তেজ দেখিয়ে চলে আসছে তুমিও তো তেমনি হবা। শোনো, তোমার আব্বা আম্মা তোমার সামনে যে সংসারটা দেখায় না, সেটা ভুয়া। তোমার জন্যই ওরা দুইজনে আলাদা থাইকাও উপরে উপরে নাটক করে। কী সব বলছেন নানু? আমার আব্বু আম্মুরে নিয়ে যা মুখে আসছে তাই বলছেন? কেন? বিশ্বাস না হইলে তোমার আম্মুরেই জিজ্ঞেস করো গা। দেখবা গড়গড় কইয়া সব বলতাছে। আমরা সবাই জানি তোমার আব্বা আম্মা যে আলাদা। আমার নাতিও জানে। তবুও তোমারে বিয়ে করছে কেন জানো? শুধু দয়া কইরা। দিতির বিশ্বাসই হল না এতগুলো কথা। কান্না আসছে তার। দম বন্ধ লাগছে। এমন অনুভব হচ্ছে যেন কেউ তাকে যত্ন নিয়ে মেরে দিচ্ছে। খুন না করেও খুন করে দিচ্ছে যেন। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।